দেখুন, দেয়ালের পাথরটি যেন এক স্বর্ণের খণ্ড। এই তলোয়ার দিয়েই ধড় থেকে আলাদা করা হতো গর্দান। সামনে বেশ দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেখানেই রয়েছে ফাঁসির ঘর, জল্লাদখানা। এটাই সেই জাদুর পাথর, যে পাথর গাঁজন প্রক্রিয়া ছাড়াই দুধকে দইয়ে পরিণত করে। এই রাজকীয় প্রাসাদটিই রাজা রানীর। এই রাস্তা ধরে আর একটু গেলেই আমি পৌঁছে যাব ঐতিহাসিক সোনার কেল্লায়। জয়সলমের হ্যাঁ দর্শক, ইতিহাস, ঐতিহ্য আর জৌলুসে ঘেরা প্রাচীন শহর জয়সলমের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। ছোটবেলায় সোনার কেল্লার গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ঐতিহাসিক ফেলুদা সিরিজে পড়া সোনার কেল্লার গল্পটি আসলে রূপকথা নয়। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের দেখাবো সেই সত্যিকারের সোনার কেল্লা, যেখানে আজও বাস করেন সত্যিকারের রাজা রানী, রাজকুমার রাজকুমারীরা। তুলে ধরব সেখানকার রাজমহলে থাকা রাজার ১৬ জন রানীর এক বিলাসবহুল জীবন কাহিনী। সোনার কেল্লার অবস্থান জয়সলমের রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে, শহরের একেবারে প্রাণকেন্দ্রে। মিনিট ২ এভাবে চলার পর এই মোড়টি ঘুরে সামনে আরেকটু এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন রূপকথার গল্পে থাকা সেই সোনার কেল্লায়। সোনারঙা পাথর দিয়ে তৈরি এখানকার এই ইমারতগুলো পেছনে ফেলে সামনে সামান্য একটু এগিয়ে যেতেই এক পাহাড় চূড়া থেকে হঠাৎই উকি দেয় স্বপ্নে দেখা সেই রূপকথার কেল্লা। হ্যাঁ দর্শক, এটাই ঐতিহাসিক সোনার কেল্লা, যা আজও ঝলক দিচ্ছে। তপ্ত দুপুরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সূর্যের কিরণ যখন এই রাজপ্রাসাদে পড়ছিল, তখন প্রাসাদের হলদে পাথরগুলো চারপাশে এমন সোনালি আভা ছড়াচ্ছিল, যা দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন এটি সত্যিকারের স্বর্ণ দিয়ে মোড়ানো এক রাজপ্রাসাদ। প্রাসাদটির গায়ে যখন সূর্যের আলো পড়ে তখন তা এমনভাবে ঝলক দেয় যার পরশ আপনার হৃদয় ছুঁয়ে দিবে। সম্রাট শাহজাহানের তাজমহলের মতোই এখানকার কেল্লার রঙও পরিবর্তন হয় ক্ষণে ক্ষণে। সকালের সোনালি রোদ যখন এই প্রাসাদের গায়ে পড়ে তখন এটি হয়ে যায় কিছুটা হলদেটে, আর তপ্ত দুপুরে ধারণ করে সত্যিকারের গোল্ডেন কালার। আর বিকেলের লালচে রোদ যখন এর গায়ে পড়ে তখন এ এক আগুন ঝরা রূপে আভা ছড়ায় চারপাশে। আর এমন স্বর্ণের মতো রঙের কারণেই জয়সলমীরের এই কেল্লাকে বলা হয় সোনার কেল্লা। তবে ঐতিহাসিক এই কেল্লার ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে সোজা চলে যেতে হবে এখানকার এই প্রবেশদ্বারের সামনে। রাজকীয় এই প্রবেশদ্বারের নাম অক্ষয় পোল। তবে ভেতরে প্রবেশ করে সামনে সামান্য একটু এগিয়ে যাওয়ার পর আপনি যখন ওপর দিকে তাকাবেন তখন এখানকার রাজা রানীদের এই বিলাসবহুল প্রাসাদগুলোর অসাধারণ স্থাপত্যকলা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন। আগ্রহ বাড়বে পুরো রাজমহল ঘুরে দেখার।
এখানকার এই সোনারঙা প্রাসাদের রং সূর্যের আলোর কারণে যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, খুব ভালো করে লক্ষ্য করলে সেটা এখান থেকেই দেখতে পাবেন আপনি। দর্শক মণ্ডলী, আমি কিন্তু এখনো এই কেল্লার অন্দরে প্রবেশ করিনি, কিন্তু তার আগেই বাইরে থেকে এই সোনার কেল্লার যে রূপ আমি দেখলাম, তাতেই আমার মন একেবারে বিমোহিত হয়ে গেছে। প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর আপনারা কখনোই ভাববেন না যে আপনি মূল প্রাসাদের বা রাজা রানীর যে অন্দর, সে অন্দরমহলের কাছাকাছি চলে এসেছেন। বিষয়টি একেবারেই তেমন নয়। আপনাকে পার হতে হবে অন্তত বেশ কয়েকটি গেট। কিছু ঝিকঝাক গেটও রয়েছে, অর্থাৎ শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য, মানে ছায়া গেট বলা যায়। মনে হবে যে এটা গেট, কিন্তু আসলে গেট নয়, এরকম গেটও রয়েছে। হ্যাঁ দর্শক, মূল প্রাসাদে যেতে হলে আপনাকে পার হতে হবে এমন 4টি গেট। পর্দায় এখন যে বিশাল আকারের ফটকটি দেখতে পাচ্ছেন, এই গেটের নাম সুরজপোল। এখানকার এই গেটের যে লোহাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই সেই আমলের। আর এই গেটটিকেই বলা হচ্ছে সরোজপোল। সরোজপোল এই নামটি দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কারণে, কারণ এটি পূর্ব দিকের গেট এবং সূরজ অর্থাৎ সূর্যের প্রথম কিরণ, সকালের প্রথম কিরণটা এই গেটের উপরেই পড়ে। এই সরোজপোলের পাশেই রয়েছে ঝিকঝাক টাইপের গেট, অর্থাৎ এই যে সরোজপোল আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই সরোজপোল থেকে একেবারে সরাসরি রাস্তা দিয়ে এপাশ দিয়ে ভেতরে প্রবেশ করে আপনারা মনে করতে পারেন যে এইটা গেট, অথবা সামনেই এই পাশটাই গেট রয়েছে, কিন্তু আসলে কি তাই? দেখুন, এখানে কিন্তু কোনো গেট নেই। এই যে দেখুন, এখানে কিন্তু ওয়াল, অর্থাৎ শত্রুপক্ষরা যদি হাতি ঘোড়া নিয়ে আক্রমণ করতেও আসে, তাহলে কিন্তু এই দেয়ালে প্রতিহত হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। দেখুন কতটা বাঁকা করে এই গেটটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা শুধুমাত্র শত্রুদেরকে মোকাবেলা করার জন্যই এইভাবে তৈরি করা হয়েছে এই গেট। কৌশলগতভাবে তৈরি এই রাস্তার মাঝখানে তৈরি করা হয়েছে এখানকার 3য় গেট, যার নাম গণেশপোল। তবে এখানকার প্রতিটি গেটের ওপর তৈরি করা এই অসাধারণ ইমারতগুলো সহ পায়ে হাঁটার এই পথ, গেটের দরজা, নকশা সবই প্রায় 800 বছরের পুরনো। অন্যান্য ফোর্টগুলোর মতো এই ফোর্টটিও কিন্তু অনেক উঁচু, এবং উঁচু হলেও সিঁড়ি নেই, একেবারে পাথর পেড়ে দেওয়া হয়েছে, এবং এই পথই একমাত্র পথ এই ফোর্টে প্রবেশের জন্য। তবে আমি যখন এই পথ ধরে হাঁটছিলাম, তখন এখানকার সুউচ্চ অট্টালিকাগুলো আমাকে দারুণভাবে আকর্ষণ করছিল। এখান থেকে সামনে কয়েক ধাপ এগিয়ে যেতেই চোখে পড়ল আরেকটি গেট। এই গেটের নাম হাওয়াপুল। এখানে প্রাসাদের ওপরে যে পতাকাটি উঠছে, সেটা জয়সলমেরের নিজস্ব পতাকা। আর এভাবে পতাকা ওড়ার অর্থ হচ্ছে রাজা এখন প্রাসাদে উপস্থিত রয়েছেন। এছাড়া প্রাসাদের ওপরের ওই অংশে প্রচুর পরিমাণে বাতাস লাগে এবং সেখানে হাওয়া উপভোগ করার জন্য বিশেষ জায়গাও রয়েছে। মূলত সে কারণেই এখানকার এই গেটের নাম হাওয়াপোল। পর্দায় এখন যে অসাধারণ নকশায় মোড়ানো প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই এখানকার ঐতিহাসিক রাজমহল, যেখানে রাজা রানীরা আজও বাস করেন। এই প্রাসাদটি এতটাই মোহনীয় নকশা দিয়ে আবৃত যে চোখ ফেরানোটাই যেন দায়। রাজমহলের পুরো দেয়াল জুড়ে লেপ্টে থাকা এই নিদারুণ কারুকাজগুলো দেখে মুগ্ধ হবেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না জগতে। উইকিপিডিয়ার তথ্য বলছে এখানে সর্বমোট 99টি এমন রাজকীয় প্রাসাদ রয়েছে, যার মধ্যে 92টি কোনোটি নতুন করে, কোনোটি বা সংস্কার করা হয়েছে। দর্শক, পাথর কি স্বর্ণের মতো ঝলক দিচ্ছে? বুঝতে পারছেন তো? দেখুন,
যেখানে পাথরের আদি রঙগুলো টিকে আছে সেটাই যেন স্বর্ণের মতো মনে হচ্ছে, সত্যিকারের স্বর্ণ। আর পাশের এই ডিজাইনগুলো দেখুন, একেবারে মাথা থেকে বাড়ির নিচ পর্যন্ত নানা ধরনের ডিজাইন, এবং প্রত্যেকটা ডিজাইনই রাজকীয়। এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাথরের। জানালায় যে ঝাড়ুখা রয়েছে কিংবা বেলকনির ডিজাইন, ফুলের ডিজাইন, যা কিছু এখানে আছে সবই স্বর্ণরঙা পাথর দিয়ে তৈরি, এমনকি দেয়ালও পাথরের। আর এই যে দেখুন, এখানে একটি কুয়া দেখতে পেয়েছি। এই যে শিকল দেখতে পাচ্ছেন, এই শিকলের মাধ্যমেই কুয়া থেকে পানি ওঠানো হতো। দাঁড়ান, এখানে পানি আছে কিনা সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, কুয়াটি বেশ গভীর, আজও এখানে পানি দেখা যায়। এর মধ্যে যে লম্বা পাইপটি দেখতে পাচ্ছেন এটা মোটরের পাইপ, অর্থাৎ এখন এখান থেকে মোটর দিয়ে পানি তোলা হয়। তার মানে এই কুয়ার জল এখনো ব্যবহার করা হয়। এছাড়া এই কুয়া থেকে সামান্য একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন এখানকার এক রাজকীয় মন্দির। রাজমহলের মতোই এই মন্দিরটির দেয়াল জুড়েও রয়েছে নান্দনিক সব নকশা। পাথরের ওপর কত ধরনের নকশা যে তোলা যায় তা আপনি যদি এখানে নিজে চোখে এসে না দেখেন তাহলে কোনোভাবেই ক্যামেরা দিয়ে এর আসল সৌন্দর্য বোঝানো যাবে না। দর্শক মণ্ডলী, এখানকার রাজারা কোনো সাধারণ রাজা নয়। জয়সালমেরের রাজারা সরাসরি শ্রীকৃষ্ণের একটি বংশধারা থেকে এসেছেন। শ্রীকৃষ্ণের ১১৬তম বংশধর জয়সওয়াল সিং এখানকার প্রথম রাজা এবং শ্রীকৃষ্ণের ১৫৯তম বংশধর বর্তমান রাজা, অর্থাৎ এখনো এখানে রাজা রানীর চল আছে। এবং শ্রীকৃষ্ণের ওই ১৫৯তম বংশধর মানে বর্তমান রাজাকে আমি স্বচক্ষে দেখেছি, একটু পর আপনাদেরকেও দেখাবো। জয়সালমেরের সিংহাসনে কে কে বসেছেন, কত বছর রাজত্ব করেছেন, কাল্পনিক ছবি সহ তার একটি তালিকা এখানকার এই কক্ষে টাঙিয়ে রাখা হয়েছে। এটা শ্রীকৃষ্ণের ফ্যামিলি ট্রি। নামের তালিকার সবার উপরে ১ নম্বরে খেয়াল করুন, ১ নম্বরে শ্রীকৃষ্ণ, এরপর ১১৬তম বংশধর জয়সওয়াল সিং যিনি এখানকার প্রথম রাজা এবং ১৫৮তম, উনি মারা গেছেন। এখন ১৫৯তম বংশধর মহারাওয়াল চৈতন্য রাজ সিং, তিনি এখন এখানকার রাজা। অর্থাৎ শ্রীকৃষ্ণের ১১৬তম বংশের একটি ধারা থেকে এখানকার রাজার আমল শুরু হয়েছে। भगवान श्री कृष्ण के फर्स्ट किंग जैसल 116 नंबर के, अभी जिनका डेथ हो गया 158, नया बना 159। ये किनका वंशधर है? भगवान श्री कृष्ण का। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এখানকার শাসকদের রাজা হিসেবে উল্লেখ করেছি, কিন্তু প্রকৃত অর্থে জয়সালমীরের শাসকদের রাওয়াল বা মহারাওয়াল বলা হয়, অর্থাৎ রাজা বা মহারাজা। পর্দায় এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা জয়সালমীরের প্রতিষ্ঠাতা মহারাওয়াল জয়সওয়াল সিং এর কাল্পনিক ছবি। উইকিপিডিয়ার তথ্য বলছে জয়সওয়াল সিং ১১৪৩ সালে তার ভাইয়ের ছেলে লোদ্রুভার রাওয়াল ভোজদেওকে যুদ্ধে পরাজিত করে ক্ষমতার সিংহাসনে বসেন এবং ১১৫৬ সালে তিনি এখানে একটি ছোট্ট পাহাড়ের ওপরে নতুন করে একটি শহর প্রতিষ্ঠা করেন, আর ওই শহরের নাম জয়সওয়াল সিং এর নাম অনুসারেই রাখা হয় জয়সালমের। তবে এখানকার শাসকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিশালদেহী শাসক ছিলেন মহারাওয়াল শালিবাহন সিং। পর্দায় এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই মহারাওয়াল শালিবাহন সিং, যিনি প্রায় ৭.৫ ফুট লম্বা ছিলেন আর ওজন ছিল প্রায় ২০০ কেজি, আর তার রানীর সংখ্যা ছিল ১৬ জন। তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার রানীর সংখ্যা ছিল ২১ জন। এই যে সামনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই একটা এই একটা একটা, তারপরে যে এই পাশে, এগুলো সবই রানীর রুম। এখানে আসলে ১৬ জন রানী ছিল এই রাজার, ১৬ জন রানী, অর্থাৎ ১৬ সতীনের প্রাসাদ আর কি।
এটা। আর এখন এই রাজার এই ফোর্টের বিভিন্ন অংশ, কোথায় কোন অংশে কে থাকে, এই বিষয়গুলো এখানে দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো ফোর্টটি বা পুরো প্রাসাদটি পাথরের, এই যে পাথর খণ্ডের যে জয়েন্ট সেটি অনুভব করতে পারছেন, সেটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই পাথরের গায়ে যে রং দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে স্বর্ণের মতো যে রংটি, এই স্বর্ণের মতো রঙের কারণেই এই 1603 এই প্রাসাদকে বলা হয় সোনার কেল্লা। দেখুন, রোদের আলোয় পাথরগুলো হুবহু স্বর্ণের মতো মনে হচ্ছে। আগে এখানকার সবগুলো প্রাসাদের রঙই ছিল এরকম। তাহলে এবার বুঝুন, এমনি এমনি তো আর এটাকে সোনার কেল্লা বলা হয় না। হ্যাঁ দর্শক, সরু গলির মতো করে বিশেষ কায়দায় তৈরি করা প্রাসাদের এই অংশেই থাকতেন রানীরা। এখানে মাঝখানে রাস্তা আর উভয় পাশেই রানীদের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে। তবে এখানে প্রধান রানী বা মহারানী বাস করতেন না। এই যে দেখুন, এখানে কিন্তু লেখাই আছে সোনার কিলা, দেখেছেন? আর এই পাশটা রানীদের এই অংশটা হচ্ছে বিউটি পার্লার, অর্থাৎ এই যে এই রুমটা রানীরা এখানে সাজগোজ করতেন। লেখা আছে রূপমহল, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রূপমহল, এইটা বিউটি পার্লার। আর এই যে এইটা ফোক মিউজিক গ্যালারি, অর্থাৎ রানীদের চিত্ত বিনোদনের জায়গা, গান শোনার জায়গা, এই জায়গাটি সেটি। আর এই যে এই পাশটা জেলখানার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এটি জেলখানা নয়। কিন্তু এটি যে আসলে কি সেটি বোঝারও উপায় নেই, কারণ এটি তালাবদ্ধ। তবে বোঝাই যাচ্ছে নিচে কিছু রয়েছে, নিচে রুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু রুম রয়েছে। ধারণা করা হয় যে এই গুপ্ত কক্ষটি মূলত এক্সট্রা এক্সিট পথ হতে পারে, যেখান থেকে বিপদের সময় এই রানী মহলের রানীরা তারা একযোগে পালাতে পারে, এরকম একটি পথ হতে পারে। এটি পুরোটাই ধারণা, আসলে কি সেটি আমি জানি না। এছাড়া এই পথ দিয়ে সামান্য একটু সামনে এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন রানীদের হোলি খেলার উঠানে। দর্শক, বারান্দার মেঝের দিকে একটু খেয়াল করুন। মেঝের পাথরগুলো লোহার পিন দিয়ে আটকানো হয়েছে, দেখেছেন? আসলে শুধু এগুলোই নয়, বরং এই পুরো প্রাসাদেই যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সবই এভাবেই লোহার পিনের মাধ্যমেই ইন্টারলকিং সিস্টেমে লাগানো হয়েছে। মানে এই প্রাসাদের চুন, সুরকি বা সিমেন্ট, বালি এগুলো ব্যবহার করা হয়নি। এখানে পানির এতটাই সংকট যে পানিতে সিমেন্ট ভেজানোকে এখানে বিলাসিতা মনে করা হয়। আর এই বারান্দার ওপরের দিকে যে লোহার বালাগুলো লাগানো আছে, এগুলোতে সম্ভবত পর্দা লাগানো থাকতো, কারণ মুঘল কিংবা রাজপুত রাজাদের প্রাসাদেও আমি এই ধরনের লোহার বালা দেখেছি যেগুলোই পর্দা লাগানো থাকতো। ওই অভিজ্ঞতা থেকেই বলছি যে এখানেও হয়তো এগুলো পর্দা লাগানোর কাজেই ব্যবহার করা হতো। আর এই উঠানটি ব্যবহৃত হতো রানীদের হোলি খেলার জায়গা হিসেবে, অর্থাৎ রং খেলা হতো এখানে। আর এই পাশে দেখুন, এইটা কাঠের ঘোড়া। রাজকুমার রাজকুমারীদের বয়স যখন 5-6 বছর পূর্ণ হয়, তখন তাদের এই কাঠের ঘোড়ার পিঠের উপরে বসিয়েই ঘোড়ায় চড়ার ট্রেনিং দেওয়া হতো। এছাড়াও সামনের এই কক্ষে রয়েছে 15 শতকের বেশ কিছু মূর্তি। এই মূর্তিগুলোর মধ্যে বাম পাশের তাকে রাখা এই মূর্তিটির দিকে খেয়াল করলেই দেখা যায় যে গোসলের পর চুল থেকে ঝরে পড়া পানি একটি গ্লাস দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, এবং এই পানি দিয়েই পরবর্তীতে তৃষ্ণা নিবারণ করা হবে। অর্থাৎ জয়সালমীরে পানীয় জলের যে সংকট তা এখানে এভাবে তুলে ধরা হয়েছে। আর মাঝখানের মূর্তিটি তার প্রেমিকের কাছে চিঠি লিখছে, মানে প্রেমপত্রের বিষয়টি ওই সময়ে যে চালু ছিল সেটাই এখানে বোঝানো হয়েছে। আর শেষের এই মূর্তিটি নর্তকীর। এছাড়া পাশের মূর্তিগুলোর মধ্যে বাম পাশেরটি নর্তকীর, তবে এখানে আগেকার আমলে কবুতর এবং তোতা পাখির মাধ্যমে যে খবর আদান প্রদান করা হতো সেই বিষয়টি নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাঝখানেরটাই মা সন্তানের ভালোবাসা, এবং শেষের মূর্তিটিতে রাধা কৃষ্ণের প্রেম, অর্থাৎ কৃষ্ণের বাঁশুরি বাজানো বা বাঁশি বাজানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া এই পাশের তাকে রাখা এই মূর্তিগুলোর মধ্যে বাম পাশেরটি নর্তকীর, মাঝখানেরটা হিন্দু দেবতা রাম যখন বনবাসে গিয়েছিল সেই সময়ের কাল্পনিক মুহূর্ত, এবং
পরেরটা দর্পণ দর্শন, অর্থাৎ হিন্দু নারীদের সিঁদুর লাগানোর প্রতিমূর্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো দেখার পর এই পেঁচানো সিঁড়ি বেয়ে সামনে গেলেই আপনি পৌঁছে যাবেন এখানকার রাজার দেওয়ানি আমে। হ্যাঁ দর্শক, এখানকার এই বাদশাহী কোলবালিশে হেলান দিয়েই রাজা আম জনতার কথা শুনতেন। তবে রাজা যখন এখানে বসতেন তখন জনগণ বসতেন দরজার ওপাশের এই স্থানে। এই দরজাগুলো এখন বন্ধ রাখা হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু বন্ধ ছিল না। আর দেওয়ানি আমে এই যে পাশে যে জানালার মতো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু কাঠের ডিজাইনের মতো মনে হয় দূর থেকে তাকালে, কিংবা হাতে স্পর্শ করলেও মনে হয় যে কি যেন এটি কি আসলে। দেখুন কতটা নিখুঁত কাজ। এইরকম কাজ সাধারণত মানে দেখাই যায় না বললে চলে। যে এই যে এই ছিদ্রটা করা হয়েছে, এটা ঠিক ছিদ্র না, এটা নকশা। ছিদ্র হলে তো ওই পাশে কি আছে সেটাও দেখা যেত, কিন্তু এত কাছাকাছি ছিদ্রর মতো নকশা করলেও একটার সাথে আরেকটা কিন্তু ভেঙে যায়নি, দেখেন। অথচ এটি কিন্তু পাথর এরকমভাবে পাথরের উপরে এরকম নকশা করা যে সম্ভব, এটি আসলে নিজে চোখে না দেখলে মানে ক্যামেরা দিয়ে বলে বোঝানো মুশকিল। শুধু তাই নয়, এই পাথরের বিশেষ গুণও রয়েছে। শুধু দেয়ালের এই পাথরই নয়, বরং এখানে যা কিছুই দেখবেন, যে নকশাগুলোই দেখবেন, সবই পাথরের উপরই করা। প্রথম দেখাই এই নকশাগুলোকে দেখে মনে হবে এগুলো কাঠের উপর করা, কিন্তু না, এখানে যা কিছুই রয়েছে সবই পাথরের। তবে আমাদের গাইড জানিয়েছে দেয়ালের এই পাথরটির বিশেষ একটি গুণ রয়েছে। তিনি জানান পাথরটি বহু বছর আগের। সমুদ্র শুকিয়ে যাওয়ার পর সেখানকার প্রাণীদের জীবাশ্ম থেকে এই পাথরের উৎপত্তি। আর এই ধরনের পাথরকে বলা হয় হাবুর পাথর। इसका गिलास में रात को जल भर के सकाल जल खा लो। सकाल जल खाने से किसी ब्लड को प्यूरिफाई करता है। এই পাথর সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে যদি কাউকে খাওয়ানো যায় তাহলে তার ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, ডায়াবেটিস, গিরা ব্যথা সব কিছু ভালো হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনি হাবুর স্টোন লিখে গুগলে সার্চ করে দেখুন। हार्ट है, बीपी है, शुगर है, डायबिटीज है, जॉइंट पेन है, इसको पूरा कंट्रोल करता है। मेडिसिन के भी काम आता है। गूगल में सर्च कीजिएगा HMU और हाबुर स्टोन जैसे पत्थर का पूरा जानकारी। দর্শক মণ্ডলী, গাইডের কথা অনুযায়ী আমি হাবুর স্টোন লিখে গুগলে সার্চ করেছি। গুগল বলছে হাবুর পাথর একটি অলৌকিক জীবাশ্ম। এটি আজ থেকে প্রায় 1250 বছর আগে তৈরি হয়েছিল। এটি এমন একটি পাথর যা গাজন প্রক্রিয়া ছাড়াই দুধকে দইয়ে পরিণত করতে পারে। এছাড়া এই জীবাশ্ম পাথরের নিচে মেঝেতে বিছিয়ে দেওয়া যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই সোনার পাথর। এটা আছে সোনার পাথর বটে। ये क्या? সোনার পাথর। সত্যজিৎ রায় তার ফেলুদা গোয়েন্দা সিরিজে যে সোনার পাথরের কথা বলেছিলেন, এগুলোই সেই সোনার পাথর, ঠিক স্বর্ণের মতোই যার রং। আগেকার সময় এই পুরো কেল্লার সবগুলো মেঝেতেই এমন সোনা রঙা পাথরই ছিল। শুধু তাই নয়, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার শুটিংও হয়েছিল এই কেল্লায়। দেওয়ানি আমের পাশের এই কক্ষটিই ছিল রাজার বেডরুম, যেখানে আজও সেই আমলের অনেক কিছু রয়েছে। রাজার এই বেডরুমের সবচেয়ে বড় আকর্ষণ হল টাঙিয়ে রাখা বিশাল আকারের এক পোশাক। একটু আগে যে বিশাল দেহী রাজার কথা আপনাদের জানিয়েছি, তারই পোশাক এটি। 7.5 ফুট লম্বা আর 200 কেজি ওজনের ওই রাজার পোশাক ঠিক কেমন ছিল সেটা পরে কাল্পনিক শক্তি দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ পোশাকটি আসল নয়। তবে পোশাকের পাশে যে 6টি চেয়ার এবং 2টি টি টেবিলের মতো যে ছোট গোলাকৃতির টেবিল দেখা যাচ্ছে, এগুলো সবই রূপার তৈরি এবং সেগুলো ওই আমলের। এছাড়া এখানে রয়েছে রূপার খড়ম এবং রাজার ব্যায়াম করার লোহার 2টি দণ্ড।
এই বেডরুমের বিছানাটির আকার দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, মানে মনে মনে হয়তো ভাবছেন যে রাজা লম্বাই 7.5 ফুট তার বিছানা এত ছোট কেন। আমাদের গাইড জানিয়েছে যে ওই সময় সব রাজারাই পা মাটিতে দিয়ে ঘুমাতেন, যাতে হঠাৎ শত্রু এলে যেন দ্রুত উঠা যায়। মানে শোয়ার সময় রাজার শুধুমাত্র বডিটাই থাকতো বিছানায় আর পা ঝুলে থাকতো। এবার বুঝুন রাজা হওয়া কত কঠিন, যেন ঘুমিয়েও শান্তি নাই। সত্যি তাই, রাজা হওয়া মোটেও 4টে খানেক কথা নয়। এছাড়াও এখানে রয়েছে রাজার ব্যবহৃত প্লেট, বাটি এবং জল খাবারের টেবিল। তবে এই প্লেটগুলো বিশেষ ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। যদি রাজাকে দেওয়া কোনো খাবারে বিষ মেশানো থাকতো তাহলে এই পাত্রের রং পরিবর্তন হয়ে যেত। দর্শক খেয়াল করুন, এখানকার ঘরগুলোর ছাদ তৈরিতে কাঠের ব্যবহারও ছিল। বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই ছাদের কারণেই ঘরগুলো শীতের দিনে থাকে গরম এবং গরমের দিনে থাকে ঠান্ডা। पूरे किले में छत लकड़ी का है, सर्दी में गर्म, गर्मी में ठंडा। 868 साल पुराना किला, छत लकड़ी करेगा। এছাড়া এই যে এই পাশে এখানে রাখা এগুলো ওই সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলমেট। ये राजा लड़ाई के समय लगा सर पे हेलमेट होता था, और लकड़ी के भाले उसके पॉइजन विष लगा के मार देते थे। আর ওই যে ওই পাশের ওগুলো বিষ মাখানো বর্ষা, সবগুলোর মাথাতেই বিষ মাখানো আছে। এ পাশে দেখুন, এই যে এই তলোয়ারগুলো দিয়েই যুদ্ধের ময়দানে শত্রুকে শেষ করে দেওয়া হতো। আর এই তলোয়ারগুলোর পাশে খেয়াল করে দেখুন, এগুলো চাবুক। তবে এই চাবুকগুলোর বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মহিষের চামড়া দিয়ে তৈরি। আর এই যে এই পাশে দেখুন, এখানে কয়েকটি পিস্তল রাখা আছে। এখানে মহিষের শিংয়ের মতো বাঁকানো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে গান পাউডার রাখা হতো। আর পাশের দেয়ালে টাঙিয়ে রাখা এই বিশাল আকারের বন্দুকগুলো উটের পিঠে বসে ব্যবহার করা হতো। অর্থাৎ উটের পিঠে কিন্তু 2 জন বসে, মানে সামনে যে বসতো তার কাঁধে বন্দুকের নল থাকতো, আর পেছনে যে বসতো সে ফায়ার করত, আর বন্দুকে গুলি লোড করা হতো এর মাথা ভেঙে। এটা তীরধনুক। আর এই পাশের এগুলো খেয়াল করুন, এগুলো বিশেষ ধরনের বল্লম। আসলে এগুলো বল্লমের মাথা। হাতি ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় এগুলো দিয়ে যুদ্ধ করা হতো। পাশের এই যে এইটার মতোই প্রত্যেকটার গোড়ায় এই ধরনের শক্ত একটা কাঠের লম্বা হাতা লাগানো থাকতো। এবার এই ধনুকের দিকে খেয়াল করুন। ধনুকের তীর সাধারণত চোখা হয়, কিন্তু এটি চাঁদের মতো। খেয়াল করেছেন? আসলে এটা গলা কাটা তীর, অর্থাৎ এই তীর মানুষের গলা বরাবর ছোড়া হতো। যদি কারো গলায় এটা লাগতো তাহলে তার ধড় থেকে আলাদা হয়ে যেত মাথা। পাশের কক্ষে চলুন, সেখানে রাজার সিংহাসনও রয়েছে। এই যে দেখুন, এটাই এখানকার রাজার সিংহাসন। এটা পুরোটাই রূপা দিয়ে তৈরি, আর সিংহাসনের মাথায় ছাতার মতো যেটি দেখতে পাচ্ছেন সেটার দণ্ডটি অরিজিনাল স্বর্ণের এবং কাপড়টি রেশমের। এই যে এই পাশে দেখুন, এভাবেই রাজা সিংহাসনে বসতেন। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে বেলকনিটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই রাজার যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হতো। অর্থাৎ এটি অ্যানাউন্সমেন্ট বেলকনি, যেখান থেকে ড্রাম বাজিয়ে রাজার আদেশ জানিয়ে দেওয়া হতো। পর্দায় এখন যে বাংলো আকৃতির রাজকীয় জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বসেই এখানকার মহারানী বা প্রধান রানী হাওয়া উপভোগ করতেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এখানে বসেই রাজা রানী বিকেল কাটাতো। তবে নিদারুণ নকশায় মোড়ানো এই চত্বরে আদৌ রাজা আসতেন কিনা তা আমার সন্দেহ হয়, কেননা এর পাশেই রয়েছে টয়লেট। হ্যাঁ দর্শক, এটাই এখানকার প্রধান রানীর টয়লেট, যার দেয়ালে লক্ষ্য করলে আজও দেখা যায় লোহার পিন দিয়ে কিভাবে পাথরগুলো আটকে রাখা হয়েছে। তবে টয়লেটের পাশে রাজা এবং রানীর বসার জন্য আলাদা 2টি জায়গা রয়েছে, কিন্তু তাই বলে
রানীর সাথে রাজা এই টয়লেটের পাশে বসে আড্ডা দিত? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। এখানকার এই রাজকীয় প্রাসাদের রানীমহল মূলত এই অংশ থেকেই শুরু হয়েছে। রানীমহলে প্রবেশের পর শুরুতেই একটি স্ট্যাচু দেখতে পাবেন। এটি হাতির দাঁত দিয়ে তৈরি এবং এটি 200 বছরের পুরনো মূর্তি। আর এই মূর্তিটিতে যে ধরনের পোশাক পরানো হয়েছে এটা জয়সলমীরের ঐতিহ্যবাহী পোশাক। আর আমরা এখন অবস্থান করছি প্রধান রানী বা মহারানীর কক্ষে। এছাড়া মহারানী তার পাশের কক্ষে অর্থাৎ এই কক্ষে দাসীদের সাথে বিভিন্ন খেলাধুলা করতেন, অবসর কাটাতেন। আর বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া যদি উপভোগ করতে চাইতো তার মন, তাহলে তিনি এই জানালার ধারে বসে তা উপভোগ করতেন। এই জানালা দিয়ে আজ অবধি প্রচুর বাতাস আসে। জয়সলমীরের 51 ডিগ্রি তাপমাত্রার বিপরীতে মহারানীর এই কক্ষটি সব সময় থাকত একেবারে আরামদায়ক, শীতল। এটা হচ্ছে রানীদের টাইম পাসের জায়গা, অর্থাৎ খেলাধুলার জায়গা। আমরা যে লুডো খেলা বলি বা এই ধরনের যে খেলাগুলো রয়েছে সেগুলো খেলার জায়গা। রানী এখানে বসে খেলতেন। আর এই যে এই পাশটা খোলা রাখা হয়েছে যাতে এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে। আবার শহর থেকে এটি যেহেতু পাহাড়ের উপরে, ঠান্ডা বাতাসও আসছে। অসাধারণ একটি জায়গা। তবে এখানকার রানীরা ঠিক কী ধরনের বিলাসবহুল জীবন কাটাতেন তা এই ছবিগুলো দেখলেও ধারণা পাবেন। এছাড়া রানী মহলের আদি রূপের আদলে এখানে কিছু অতিথিশালাও তৈরি হয়েছে। সেগুলো দেখলেও ধারণা পাবেন সোনার কেল্লার অন্দর আগেকার সময় ঠিক কেমন ছিল। মহারানীর এই কক্ষ থেকে সামনে একটু আগালেই রানীমহলের এই চত্বরে এসে দেখতে পাবেন পাথর দিয়ে তৈরি এই কেল্লার অসাধারণ একটি ম্যাপ। এই নকশার মাধ্যমে এই কেল্লার কোথায় কি আছে সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই নকশাটির বড় বৈশিষ্ট্য হলো এটি দেখতে প্রায় হুবহু ভারতের মানচিত্রের মতো। অর্থাৎ জয়সলমীরের কেল্লা যে পাহাড় চূড়ার ওপর অবস্থিত, সেই পাহাড়টির আকার অনেকটাই ভারতের মানচিত্রের মতো। এই যে এইটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে প্রবেশ করার পর তারপরে এসে এই যে এর একটা গেট, সরোজ পোল যেটাকে বলছি, সরোজ পোল থেকে আবার ইউটার্ন, এখানে আর একটা গেট রয়েছে। এ পাশ দিয়ে এসে আমরা কিন্তু এখন এই জায়গাতে অবস্থান করছি। এ পথে কয়েক ধাপ সামনে আগালেই আপনি পৌঁছে যাবেন রাজমহলের একেবারে ওপরে, ছাদে। এখানকার এই ছাদ থেকে পুরো জয়সলমের শহর দেখা যাচ্ছে। কোন দিকে কি আছে সব কিছু দেখা যাচ্ছে। এমনকি এই রাজপ্রাসাদের কোথায় কি আছে সেটিও অনেকখানি বোঝা যাচ্ছে। যেমন এই যে এইটা দেখতে পাচ্ছেন, একটি অটো আসছে, সেটি যে গেট দিয়ে প্রবেশ করলো সেটি কিন্তু এখানকার প্রধান গেট। এরপরে এই যে এটা দ্বিতীয় গেট, সরোজ গেট যেটাকে বলা হলো সেইটা। তারপরে ওখান থেকে ইউটার্ন নিয়ে এসে এই যে এই পাশ দিয়ে প্রবেশ করতে হলো। আর আরেকটি জিনিস লক্ষ্য করুন, প্রাচীরের ওপরে একটু খেয়াল করে দেখুন, প্রচুর সংখ্যক ছোট ছোট পাথর রাখা আছে সেখানে, দেখেছেন? এই পাথরগুলো এভাবে গোটা ফোর্ট জুড়েই রাখা হয়েছে প্রাচীরের ওপর। কোনো শত্রু যদি দুর্গ আক্রমণ করার চেষ্টা করত, তাহলে ওই শত্রু বরাবর এই পাথরগুলো উঁচু থেকে নিক্ষেপ করা হতো, ছুঁড়ে মারা হতো। আর এই পাশটা খেয়াল করুন, দেখুন পুরো জয়সলমের শহর দেখা যাচ্ছে। তবে এই শহর যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন মানুষের বাড়িঘরগুলো ছিল শুধুমাত্র দুর্গের ভেতরে। আজও কিন্তু এই দুর্গের ভেতরে সাধারণ মানুষ বসবাস করে। আমি যে অংশে দাঁড়িয়ে রয়েছি এটা রাজমহল, আর বাকিগুলো মানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সবই মানুষের বাড়ি। এছাড়া দূরে যেটা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না, ওখানেই ছিল ফাঁসির ঘর। অর্থাৎ
এই রাজা যাদের ফাঁসির আদেশ দিতেন তাদের ফাঁসি ওখানেই কার্যকর করা হতো। এছাড়া এখানে আলাদা স্থানেই একটি কামান পয়েন্টও রয়েছে। পাথরের গায়ে এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এসব জায়গায় পা দিয়েই ওপরে উঠতে হয়। কোনো শত্রু যদি এ পথে না জেনে একসাথে অনেকজন হুড়োহুড়ি করে প্রবেশ করতে চায়, তাহলে তার পা নিশ্চিতভাবেই পিছলে যাবে এবং মারাত্মকভাবে আহত হবে। এই পথ সেভাবেই তৈরি করা হয়েছে। আর সোনা, চাঁদি, পিতল সহ পঞ্চধাতু দিয়ে তৈরি এই বিশাল আকৃতির কামানটি এখানে রাখা হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমরা যখন পুরো রাজমহল ঘুরে বাইরে বের হচ্ছিলাম, ঠিক তখনই দেখা হয়ে গেল এখানকার বর্তমান রাজার সঙ্গে। ওখানে তোমাদের সঙ্গে যার দেখা হলো, উনি কিন্তু এখানকার প্রেজেন্ট রাজা। এই ছবির সঙ্গে মিলিয়ে দেখো, এদিকে আসবেন উনি। দর্শক মণ্ডলী, আমি আমার জীবনে এই প্রথম স্বচক্ষে কোনো রাজাকে দেখলাম, কিন্তু টি শার্ট আর প্যান্ট পরা অবস্থায় কোনো রাজাকে দেখব তা কোনোদিনও কল্পনা করিনি। অন্য সবার মতোই আমিও কল্পনা করতাম যে রাজারা সব সময় রাজার পোশাকই পরেন আর সঙ্গে থাকে পেয়াদা বা দাস দাসীর দল, কিন্তু এতটা সাদামাটা জীবন কাটানো কোনো রাজাকে দেখব তা সত্যি সত্যিই কোনোদিনও কল্পনা করিনি। হ্যাঁ দর্শক, এই মানুষটি জয়সলমীরের বর্তমান মহারাজা মহারাওয়াল চৈতন্যরাজ সিং। ইনি মহারাওয়াল ব্রজরাজ সিং এর মৃত্যুর পর 2020 সালে সিংহাসনে বসেন। ইনি শ্রীকৃষ্ণের 159তম বংশধর। মহারাওয়াল চৈতন্যরাজ সিং এখানে দুজন বিদেশি স্থপতির সঙ্গে কথা বলছেন তার এই রাজমহল সংস্কার করার বিষয়ে। তবে অসাধারণ নকশায় মোড়ানো এই সোনার কেল্লা কিছু বেদনার ইতিহাসও বহন করছে। প্রখ্যাত লেখক রিমা হুজার লেখা আ হিস্ট্রি অফ রাজস্থান গ্রন্থের তথ্য বলছে 1294 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির একটি ধন সম্পদবাহী কাফেলা জয়সলমীর অতিক্রম করছিল। ঠিক এ সময় এখানকার রাওয়াল জৈত সিং এর বাহিনী খিলজির ওই কাফেলার ওপর আক্রমণ করে। এতে আলাউদ্দিন খিলজি এতটাই বিরক্ত হন যে তিনি জয়সলমীর দুর্গ অবরোধ করেন। তখন নিশ্চিত পরাজয়ের মুখে রাজমহলের নারীরা জহর করেন। ওই যুদ্ধে এখানকার রাওয়াল জৈত সিং মারা যান, যদিও পরবর্তীতে দুর্গটি এখানকার রাজাদেরই পুনর্নিয়ন্ত্রণে আসে। রিমা হোজা তার হিস্ট্রি অফ রাজস্থান গ্রন্থে আরও উল্লেখ করেছেন, এখানকার রাওয়াল দ্বিতীয় জৈত সিং এর আমলে জয়সলমীর আক্রমণ করে বিকানের রাজা লোনাকারন। এছাড়া লোনাকারন নামে জয়সলমীরেও একজন রাজা ছিলেন। এই রাজার শাসনামলে মারওয়ারের শক্তিশালী রাও মালদে আক্রমণ করে জয়সলমীর দখল করেছিল। পরে এখানকার রাজা লোনাকারন তার মেয়ে উমাদেকে মারওয়ারের রাজার সাথে বিয়ে দিয়ে দ্বন্দ্ব মীমাংসা করেছিলেন। এছাড়া রাওয়াল লোনাকরণের শাসনামলে আফগান প্রধান আমির আলীও এই সোনার কেল্লায় আক্রমণ করেছিল। সেই যুদ্ধে এখানকার রাজা মনে করেছিল যে তিনি হেরে যাবেন। এ কারণে তিনি যুদ্ধ শেষ হওয়ার আগেই রাজমহলের নারীদের নিজের হাতেই জয় করেন, কারণ জহরের ব্যবস্থা করার সময় তখন হাতে ছিল না। কিন্তু আফসোস, সেই যুদ্ধে শেষ পর্যন্ত এখানকার রাজারই জয় হয়। রানীদের মধ্যে এখানে যারা জহর করেছিলেন তাদের হাতের ছাপ বিশেষ প্রক্রিয়ায় এভাবেই পাথরের উপর তুলে রাখা হয়েছে। এছাড়া মুঘল সম্রাট হুমায়ুনও একবার এখানে আক্রমণ করেছিল। তবে সম্রাট আকবরের সময় এখানকার রাজা আকবরকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। 1762 সাল পর্যন্ত এই দুর্গ মুঘলদের নিয়ন্ত্রণে ছিল। এছাড়া বিকানের এবং যোধপুরের রাঠোদের সাথেও বারবার যুদ্ধ করতে হয়েছে জয়সলমীরের রাজাদের। তবে ইংরেজ আমলে 1818 সালের 12 ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এখানকার মহারাওয়াল মুলরাজ সিং একটি চুক্তি স্বাক্ষর করেন।
আর এর মধ্য দিয়েই জয়সালমীর শাসন করতে শুরু করে ইংরেজদের পুতুল শাসকরা। স্থলপথে আরব এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য রুট হিসেবে ঐতিহাসিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ এলাকা ছিল এই জয়সালমের। তখন এই অঞ্চলটির অর্থনীতি ব্যাপক শক্তিশালী ছিল, কিন্তু ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পর প্রাচীন এই বাণিজ্য রুটটি চিরতরে বন্ধ হয়ে যায়। বাণিজ্যের এই নাটকীয় পতনের কারণে চরমভাবে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে যায় এক সময়ের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান রুট হিসেবে পরিচিত এই জয়সালমীর। একদিকে বাণিজ্য বন্ধ, অন্যদিকে প্রচণ্ড খরা। এমন পরিস্থিতিতে 19 শতকে মহারাওয়াল শালিবাহন সিংয়ের শাসনামলে এখানে দুর্ভিক্ষ হয়। ওই দুর্ভিক্ষে অঞ্চলটির পশু সম্পদ সহ শেষ সম্বল হিসেবে যার যা কিছুই ছিল সবই শেষ হয়ে যায়। বড়লোকেরা হঠাৎ গরিব হয়ে গেলে যা যা ঘটে, এখানকার মানুষদের সাথেও যেন একের পর এক তাই ঘটে চলছিল। এখন এখানকার মানুষের প্রধান আয়ের উৎস পর্যটক। এখানে অবশ্য প্রচুর সংখ্যক বিদেশি পর্যটকও আসে। আপনি যখনই এখানে আসবেন তখনই দেখতে পাবেন দেশ বিদেশের হাজার হাজার মানুষ, যারা নতুন করে সমৃদ্ধ জয়সালমীরের ক্ষয়ে যাওয়া অজানা অধ্যায়কে জানতে ছুটে আসে এই সোনার কেল্লায়।